হ্যালো বন্ধুরা, আমরা ভেক্টরের লাইভ ক্লাস নিয়ে আবার ফিরে এসেছি। তো আজকে যেটা আলোচনা করার উদ্দেশ্য সেটা হচ্ছে ভেক্টর সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। তো বেশ কিছু ধরনের গাণিতিক সমস্যা বারে বারে পরীক্ষায় আসে। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আজকের লাইভ ক্লাসটা সাপোর্টেড বাই গুড লাক। তো এখন আমরা সমস্যাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, যেমন আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা, নদী নৌকা সংক্রান্ত সমস্যা, তারপর ডট এবং ক্রস গুণন সংক্রান্ত সমস্যা, তারপর কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই ধরনের। তো এগুলো একটা একটা করে আমরা আলোচনা শুরু করব। তো প্রথমে আমি যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাই সেটা আপেক্ষিক বেগ সংক্রান্ত একটা সমস্যা। তো আমি প্রবলেমটা শুরু করতে যাচ্ছি, এবং তোমরা যারা অলরেডি এখন লাইভে আছো, যারা ক্লাসটা দেখতে পাচ্ছ, তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। তো আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটা ছবি এঁকে নিই, ছবি এঁকে প্রশ্নটা ব্যাখ্যা করি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল বা সমতল ভূমি। তো একজন পথচারী এই আনুভূমিক তল থেকে 30 ডিগ্রি কোণে ঢাল বেয়ে উপরের দিকে উঠছেন। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পথচারী কিন্তু সোজা সামনে যাচ্ছেন না, পথচারী কিন্তু 30 ডিগ্রি ঢাল বেয়ে উপরের দিকে উঠছেন। তো পথচারীর বেগকে আমরা লিখলাম পি, এবং এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পথচারীর বেগ। তো এখন এই পথচারী যে সামনের দিকে যাচ্ছে, তখন বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তাকে নিশ্চয়ই ছাতা ধরতে হবে। তো এখন পথচারী যখন এভাবে 30 ডিগ্রি কোণে ঢাল বেয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে যাচ্ছেন, তখন তার কাছে মনে হচ্ছে উল্লম্ব ভাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, এই যে এরকম করে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। তাহলে এটা হচ্ছে পথচারীর সাপেক্ষে যে বৃষ্টির বেগ সেটা। তাহলে পথচারী এইভাবে যাওয়া অবস্থায় তার কাছে মনে হচ্ছে উল্লম্ব ভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ কত। তো এটাই হচ্ছে প্রশ্ন, যে বৃষ্টির প্রকৃত বেগটা কত। আর যখন এরকম করে বলবে যে বৃষ্টির প্রকৃত বেগ কত, তার মানে তখন বেগের মানও নির্ণয় করতে হবে, আবার দিকও নির্ণয় করতে হবে, মান এবং দিক দুটোই। তো এই হচ্ছে কথা। তাহলে এই প্রবলেমটা তোমরা সলভ করা শুরু করো। আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে এটা আমিও সলভ করে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু দেখার চেষ্টা করি অলরেডি তোমরা কারা কারা লাইভে এসেছো। আচ্ছা, তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে চলে এসেছো। তো আমি এই প্রবলেমটা এখন সলভ করে দেওয়া শুরু করি। প্রশ্ন ছিল হচ্ছে যে বৃষ্টির প্রকৃত বেগ কত, এই। তাহলে এই সংক্রান্ত প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় তার জেনারেল গাইডলাইনটা আমি বলে দিই। এখানে যে ছবিটা আঁকা, তার মধ্যে এটা হচ্ছে পথচারীর বেগ। তার মানে ভূমির সাপেক্ষে অ্যাকচুয়ালি পথচারী যত বেগে যাচ্ছে সেটা। আর পথচারীর কাছে মনে হচ্ছে উল্লম্ব ভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে। তার মানে এটা হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ। আমরা যখন কোনো একটা কিছুর সাপেক্ষে অন্য কোনো একটা কিছুর বেগ বের করি, তখন যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগটাকেই বিয়োগ করতে হয়। এই কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখো। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগটাকেই বিয়োগ করতে হয়। তাহলে এই যে উল্লম্ব রেখাটা, এটা হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ। তার মানে কার সাপেক্ষে? পথচারীর সাপেক্ষে। তাহলে বিয়োগ করতে হবে কাকে? পথচারীকেই। তার মানে এই যে বেগটা দেখতে পাচ্ছি, বৃষ্টির বেগ যদি সত্যি সত্যি হয় আর, তাহলে এই বেগটা হচ্ছে আর মাইনাস পি। বৃষ্টির বেগ বিয়োগ পথচারীর বেগ, তাহলে এটাই হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমাদের বের করতে হবে বৃষ্টির বেগ অর্থাৎ আর। তাহলে এখন এই দুইটা ভেক্টর থেকে দেখে কি মনে হয় কি করলে আমরা আর পেয়ে যাব? খেয়াল করে দেখো, এই ভেক্টরটা হচ্ছে আর মাইনাস পি, আর এই ভেক্টরটা হচ্ছে শুধু পি। আমরা এই দুটো ভেক্টরকে যদি যোগ করে দেই, তাহলে পাচ্ছি আর মাইনাস পি প্লাস পি, অর্থাৎ আর। তার মানে এই দুটো ভেক্টরকে যোগ করে দিলেই আমরা এখন বৃষ্টির প্রকৃত বেগটা পেয়ে যাব। এই অঙ্কটা আরো অনেক ভাবে করা যেত, বাট এটা সবচেয়ে সহজ। তাহলে দুটো ভেক্টর যোগ করার জন্য কি করতে হয়? সামান্তরিক সূত্রের আশ্রয় নিতে হয়। তাহলে আমরা এই পি থেকে সোজা নিচের দিকে একটা দাগ দিলাম, এবং এই আর মাইনাস পি এর মাথা থেকে পি এর সমান্তরালে আরেকটা দাগ দিলাম, দিয়ে আমরা সামান্তরিক কমপ্লিট করলাম।
করে এই যে কর্ণটা পাচ্ছি, এই কর্ণটাই হচ্ছে আমাদের আর, এই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, এই কর্ণটাই আর। তাহলে এখন এর মান বের করতে হবে আর দিক বের করতে হবে। তাহলে এটা করার জন্য যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করলাম এদের মধ্যবর্তী কোণটা দরকার। এটা যেহেতু আনুভূমিক লাইন এবং এটা উল্লম্ব লাইন, তাহলে তাদের মাঝখানে নিশ্চয়ই এখানে 90 ডিগ্রি, আর এখানে তো 30 ডিগ্রি আগে থেকেই ছিল। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 90 প্লাস 30 অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে আগে থেকে লিখে রাখলাম আলফা ইকুয়ালস 120 ডিগ্রিস। তাহলে এবার এই দুটো ভেক্টরকে যোগ করলেই আমরা আর পেয়ে যাব। আমরা জানি সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরকে যোগ করলে যে লব্ধিটা আসে তার মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এটা যদি একটা ভেক্টর হয়, তার মান যদি 5 হয়, তাহলে আমরা লিখবো এখানে 5 স্কয়ার, এটার মান হচ্ছে 10, 10 স্কয়ার 2 ইনটু 5 ইনটু 10 cos এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রিস। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে দেখা যাক কত আসে। √5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 10 cos 120 ডিগ্রিস। তাহলে চলে আসে 5√3। তাহলে এই 5√3 এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার, যে হ্যাঁ বৃষ্টির বেগের মানটা 5√3। এরপরে বের করতে হবে দিক। তাহলে উল্লম্ব রেখার সাথে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেলি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে যার সাথে অ্যাঙ্গেলটা বের করতে হয় সেটাকে যদি আমরা tan থিটা ধরি, তাহলে এই tan থিটার ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা যদি লিখি tan থিটা ইকুয়ালস, থিটাটা কার সাথে করলো, এই উল্লম্ব রেখার সাথে, এর মান কত 10, তাহলে এখানে নিচে থাকবে 10, তাহলে বাকিটা কোনটা 5, তাহলে এখানে থাকবে 5 sin 120, এখানে 10 প্লাস 5 cos 120। এটা সলভ করলে আসে 30 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে একটা অ্যানসার আর এই হচ্ছে আরেকটা অ্যানসার। তো অলরেডি আমি দেখি কে কে এই অ্যানসারটা দিতে পেরেছো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই এই অ্যানসারটা দিয়ে ফেলেছো। মমিনকে দেখতে পাচ্ছি, আয়েশাকে দেখতে পাচ্ছি, আদিলকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই 5√3 হচ্ছে বৃষ্টির বেগের মান এবং এই 30 ডিগ্রিটা হচ্ছে বৃষ্টির বেগের দিক। তাহলে এই হচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে এই আপেক্ষিক বেগ সংক্রান্ত একটা প্রবলেম আমরা সলভ করলাম। তো এরকম আরো প্রবলেম সলভ করার বেলায়ও এই একই জিনিস মাথায় রাখবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয় তার বেগটাকেই বিয়োগ করতে হয়। এটা হচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা সমাধানের মূল কথা। এরপর আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে একটা অ্যানসার ছিল এটার 5√3 এবং অ্যাঙ্গেলটা ছিল উল্লম্বের সাথে 30 ডিগ্রি। তাহলে এই প্রবলেমটা আমি মুছে দিলাম, পরবর্তী প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা নদী এবং নৌকা সংক্রান্ত। তাহলে আমি এখানে নদীর একটা ছবি এঁকে নিচ্ছি, তারপরে প্রবলেমটা বর্ণনা করি, তারপর সলভ করব। তাহলে এই হচ্ছে আমাদের একটা নদী। এই নদীর যে প্রস্থ, প্রস্থটাকে আমরা ধরলাম ডি। ডি হচ্ছে নদীর প্রস্থ। তাহলে এই ডি নদীর প্রস্থ যে, তার মান দেয়া 20 মিটারস। 20 মিটারস চওড়া একটা নদী। d equals 20 মিটারস। তো এরপরে আরো কিছু জিনিস এখানে বলে দেওয়া, সেটা হচ্ছে নদীর যে স্রোতের বেগ নদীর দৈর্ঘ্য বরাবর, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো নরমালি নদীর বেগকে আমরা হচ্ছে ইউ ধরি, তাহলে ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এরপরে একটা তথ্য বলে দেওয়া, সেটা হচ্ছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালালে নদী পার হতে 2.89 সেকেন্ড সময় লাগে। তার মানে এই 60 ডিগ্রি কোণে যদি মাঝি একটা নৌকা নিয়ে রওনা দেয়, নৌকার বেগ আমরা ধরে নিলাম স্থির পানিতে v,
তাহলে স্থির পানিতে নৌকার বেগ যদি হয় v, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে যাচ্ছে। 60 ডিগ্রি কোণে রওনা দিলে কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে বলে দেওয়া। সেই সময়টা হচ্ছে 2.89 সেকেন্ডস। তাহলে আমরা জানি যে নদী পার হওয়ার সময় বেগের আনুভূমিক উপাংশ বা নদীর দৈর্ঘ্য বরাবর যে উপাংশ সেটা কাজে আসে না। নদী পার হওয়ার সময় শুধুমাত্র কাজে আসে নদীর প্রস্থ বরাবর বেগের যে উপাংশ সেটা। কাজেই নদীর প্রস্থ বরাবর বেগের যে উপাংশ সেটাই আমরা যদি নেই, সেটা হচ্ছে v sin থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে v cos থিটা এই বরাবর কাজ করে, সেটা নদী পার হতে কোনো হেল্প করে না। এটা শুধুমাত্র নদীর সামনে বরাবর নিয়ে যায়, নদীর স্রোত বরাবর নিয়ে যায়। আর v sin থিটা যেটা, সেটা হচ্ছে নদীটাকে পার হতে সাহায্য করে। তাই নদী পার হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময়, তার ফর্মুলা হচ্ছে d বাই v sin থিটা। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে v আসলে কত ছিল। তাহলে আমরা এক কাজ করি, আমাদের তো টাইমটা দেওয়াই আছে যে 2.89 সেকেন্ডস। তাহলে এখানে আমরা 2.89 লিখে ফেলতে পারি। d হচ্ছে 20 মিটারস দেওয়া, তাহলে আমরা এখানে 20 লিখে দিলাম। আর v কে v এর জায়গায় রাখলাম, sin 60 ডিগ্রিজ লিখলাম। তাহলে এখান থেকে সহজেই আমরা v বের করে ফেলতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে আমি যদি একটা ক্যালকুলেটর ইউজ করে v এর ভ্যালু বের করি, তাহলে দেখা যাক কি হয়। তাহলে এখানে v আমরা এই পাশে নিয়ে যাব এবং 2.89 কে এখানে নিয়ে আসব। তাহলে 20 ডিভাইডেড বাই 2.89 ইনটু sin 60 ডিগ্রিস। তাহলে কত চলে আসে? আসে হচ্ছে 7.99। আমরা ধরতে পারি অলমোস্ট 8 মিটারস পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের v এর ভ্যালু। তাহলে v আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে প্রশ্নের মধ্যে বলা ন্যূনতম কত সময়ে নদী পার হওয়া সম্ভব এবং সেক্ষেত্রে পার্শ্বীয় সরণ কত। তার মানে আমাদেরকে এখন বের করতে হবে t মিনিমাম কত আর পার্শ্বীয় সরণ x কত। x টাকে আমরা পার্শ্বীয় সরণ বুঝাচ্ছি। তাহলে এইখানে যে প্রশ্নটা বলা ছিল সেটা আমি আবার একটু রিপিট করি। একটা নদী ছিল যার প্রস্থ 20 মিটারস। এই নদীতে একটা নৌকা চলছে যার বেগ v। 60 ডিগ্রি কোণে রওনা দিলে নদী পার হতে 2.89 সেকেন্ড সময় লাগে। বের করতে হবে ন্যূনতম কত সময়ে নদী পার হওয়া সম্ভব এটা, আর বের করতে হবে এই সময়ে পার্শ্বীয় সরণ কতটুকু হয় এটা। তাহলে এখন সেখান থেকে আমরা t equals d by v sin theta ইউজ করে v অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ বের করে ফেলেছি 8 মিটারস পার সেকেন্ড। আর এরপরে আমাদেরকে বের করতে হবে t মিনিমাম এবং x বা পার্শ্বীয় সরণ। তাহলে t মিনিমামের যে ফর্মুলা সেটাও এখান থেকেই আসে। আসলে t মিনিমামের ফর্মুলা হচ্ছে, আমরা যদি এখানে t বের না করে t মিনিমাম বা ন্যূনতম সময় বের করতে চাই, তখন শুধুমাত্র d বাই v, কারণ এখানে যে sin থিটা ছিল, sin থিটার মান সর্বোচ্চ হয়ে গেলেই এই t মিনিমামটা সর্বনিম্ন হয়ে যায় টাইমটা, তাহলে d বাই v। তাহলে সর্বনিম্ন সময় হচ্ছে 20/8। তাহলে 20/8 কত আসে? 2.5 সেকেন্ডস। তাহলে এই 2.5 সেকেন্ডস হচ্ছে আমাদের একটা অ্যানসার যে ন্যূনতম কত সময় লাগবে। আর পার্শ্বীয় সরণ এটা, তাহলে পার্শ্বীয় সরণ মানে পাশের দিকে কতটুকু যাবে। তাহলে পাশের দিকে যাওয়ার জন্য যদি দূরত্বটা হয় x, x ইকুয়ালস vt, তাহলে সামনের দিকে কতটুকু বেগ সেটা আমরা এখানে লিখে ফেলি। সামনের দিকে অলরেডি নদীর বেগ ছিল u, আর এই নৌকার বেগের সামনের দিকের উপাংশ ছিল v cos 60। এই সময় জুড়ে, এই 2.5 সেকেন্ড সময় জুড়ে সে হচ্ছে নৌকাটা চালায়। তাহলে এটা গুণ করলেই আমরা পেয়ে যাব পাশের দিকে কতটুকু যায়। u অলরেডি আমরা আগে থেকেই জানতাম 5। v cos 60, v ছিল 8, তাহলে cos 60 তো হাফ, তাহলে কত আসে? 4। তাহলে 9 ইনটু 2.5। তাহলে আমরা দেখি টোটাল কত আসে। 8 ইনটু cos 60 হচ্ছে 4, 9 ইনটু 2.5, টোটাল হচ্ছে 22.5।
22.5। তো আশা করি এই অ্যানসার গুলো অনেকেই বের করতে পেরেছো। তাহলে আমাদের একটা অ্যানসার হচ্ছে 2.5, আরেকটা অ্যানসার হচ্ছে 22.5। তাহলে এই দুটো অ্যানসার যারা যারা বের করতে পেরেছো তারা সঠিকভাবে নদী পার হতে ন্যূনতম সময় এবং এই সময়ে পার্শ্বীয় সরণ বের করে ফেলেছো। তার মানে হচ্ছে এই নদীটাকে এই নৌকা যদি এই একই বেগে চালায় এবং স্রোতের বেগ চেঞ্জ না হয় তাহলে 2.5 সেকেন্ডের চেয়ে কমে কোনোভাবেই পার হওয়া যাবে না। অন্য যে কোনো ভাবে পার হতে গেলে এর চেয়ে বেশি সময় লাগবে। এটাই হচ্ছে ন্যূনতম সময়, সবচেয়ে কম। তাহলে এটা ছিল নদী পারাপার সংক্রান্ত একটা সমস্যা। এখানে আমরা ন্যূনতম সময় বা মিনিমাম টাইম কেস নিয়ে আলোচনা করলাম। আর যদি ন্যূনতম দূরত্ব বলে তখন আমাদেরকে এমন ভাবে নদী পার হতে হবে যাতে নদীর দৈর্ঘ্য বরাবর বা স্রোত বরাবর নৌকার বেগের কোনো লব্ধি না থাকে। তার মানে ডানে বামে একেবারেই সরা যাবে না, কেবলমাত্র নদীর প্রস্থ বরাবর নৌকাটা আস্তে আস্তে অগ্রসর হবে। তো সেরকম একটা উদাহরণ আমরা হয়তো পরে দেখব। তো আমরা এখন তার পরবর্তী প্রবলেমটাতে যাই। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য। সেটা হচ্ছে মিথেনের অণুর যে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো আছে এই বন্ধনগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো আমরা আগে একটা মিথেনের অণু আঁকার চেষ্টা করি। মিথেনের অণু কিরকম? মিথেনের অণুতে একটা কার্বন থাকে আর 4টা হাইড্রোজেন থাকে। তাহলে এই কার্বনটা ধরা যাক এখানে, এই হচ্ছে আমাদের মিথেন অণুর যে কেন্দ্রীয় কার্বন, সেই কার্বনটা। তার চারপাশে এমন ভাবে হাইড্রোজেন পরমাণুগুলো থাকে যাতে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো সবার থেকে সমান সমান দূরত্বে থাকে। কারণ কার্বনের বাইরে যে 4টা ইলেকট্রন হাইড্রোজেনগুলোর সাথে শেয়ার করে সেই 4টা বন্ড পেয়ার বা বন্ধন যুগল, বন্ড পেয়ারের বিকর্ষণগুলো সমান সমান হয় প্রায়। যার কারণে এখানে ছবিটা দ্বিমাত্রিক বলে দেখতে মনে হচ্ছে যে এই কোণটা বুঝি বড় আর এই কোণটা মনে হয় ছোট। বাস্তবে কিন্তু তা না, এটা হচ্ছে একটা চতুস্তলকীয় আকৃতি। তাই এই অ্যাঙ্গেলটা যতটুকু এই অ্যাঙ্গেলটাও আসলে ততটুকুই। যদি ত্রিমাত্রিক একটা মডেল থাকে তাহলে দেখানো যেত যে এই কার্বন হাইড্রোজেন বন্ডগুলোর মধ্যে যে কোনো সিএইচ বন্ডের সাথে অন্য যে কোনো সিএইচ বন্ডের অ্যাঙ্গেলটা সেম। তাহলে আমরা সেই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম থিটা। এই থিটাটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন যে একটা মিথেন অণুতে আমরা কার্বন হাইড্রোজেন বন্ডগুলোর মধ্যবর্তী কোণ বের করতে পারি কিনা। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তাহলে প্রথমে একটা কাজ করে নেই। আমরা এই যে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা বন্ডকে একটা ভেক্টর হিসাবে চিন্তা করি। তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ড এটাকে ধরলাম এ ভেক্টর, তাহলে পরেরটাকে ধরবো বি ভেক্টর, তারপরেরটা সি, তারপরেরটা ডি। এবং এরা ঠিক সমান সমান কোণে চারদিকে এমন ভাবে ছড়ানো এবং এদের মান যেহেতু সমান তাই এই 4টা ভেক্টরের লব্ধি আসবে 0। তুমি চিন্তা করে দেখো যে তোমাকে যদি তোমার বন্ধুরা চারপাশ থেকে ঠিক সমান সমান বলে বিভিন্ন দিকে টানতে থাকে তাহলে তুমি কিন্তু কোনো দিকেই যাবে না, তুমি কোনো লব্ধি বল অনুভব করবে না। তাই ঠিক তেমনি ভাবে এই কার্বন হাইড্রোজেন বন্ডগুলো ঠিক সমান সমান কোণ বজায় রেখে চারদিকে বিন্যস্ত বলে এই 4টা ভেক্টর হিসেবে কনসিডার করি যদি আমি এ বি সি ডি, তাহলে এই 4টা ভেক্টরের যোগফল হবে 0 ভেক্টর। তাহলে এই 4টা ভেক্টরের যোগফল হবে 0 ভেক্টর এবং এদের যে কোনোটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমি যদি বলি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে থিটা। বি আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটাও হচ্ছে থিটা। আবার যদি বলি এ এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটাও আসলে থিটা। সবগুলোই আসলে থিটা হবে। তো আমি বাকিগুলো আর লিখলাম না আর কি। তাহলে এখন আমরা এখান থেকে কোণটা বের করব কিভাবে? আমরা এক কাজ করি, আমরা উভয় পাশে যে কোনো একটা ভেক্টর, ধরা যাক এ ভেক্টর দিয়ে আমরা দুই পাশে ডট করে দেই। তাহলে যদি আমরা এ ভেক্টর দিয়ে দুই পাশে ডট গুণন করি তাহলে কি পাবো? এখানে এদিকে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা তো পাচ্ছি, এদিকে 0 ভেক্টরের সাথে আমরা a কে ডট করব। তো আমরা জানি 0 ভেক্টরের সাথে অন্য যে কোনো ভেক্টরকে ডট করলে আমরা একটা 0 পাই, আর কিছুই পাই না। এদিকে কি পাবো? a ভেক্টরের সাথে a ভেক্টরকে যদি আমরা ডট করি
তাহলে পাবো সিম্পলি a স্কয়ার, আর কিছুই না। এরপর এখানে একটু দেখো, a ভেক্টরের সাথে b ভেক্টরকে ডট করলে আসলে কি পাওয়ার কথা ছিল? ab cos θ, এটা পাওয়ার কথা ছিল। এখন এর মান আর b এর মান হচ্ছে সমান, কারণ সবগুলো ভেক্টর চারদিকে সমান সমান। তাহলে a এর মান আর b এর মান যদি সমান হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার cos θ। তাহলে একইভাবে a এর সাথে c ভেক্টরকে যদি ডট করি, তাহলে আরেকটা a স্কয়ার cos θ পাবো। a এর সাথে যদি d ভেক্টরকে ডট করি, আরো একটা a স্কয়ার cos θ পাবো। তাহলে 1 2 3, তিনটা a স্কয়ার cos θ আমরা পেয়ে যাচ্ছি। তো এই অংশটা যদি কেউ না বুঝে থাকো, বা যদি পরে ক্লাসে এসে জয়েন করে থাকো, লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে যখন ভিডিওটা আপলোড হবে, তখন এই অংশটা আরেকবার পজ করে করে দেখে নিও, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবে। তো এবার এখান থেকে আমরা যদি a স্কয়ারকে কমন নিয়ে বাদ দেই, তাহলে 1 প্লাস 3 cos θ ইকুয়ালস 0, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস আমরা কি লিখতে পারবো? cos ইনভার্স মাইনাস 1/3। থিটা ইকুয়ালস cos ইনভার্স মাইনাস 1/3। এবার এটা আমি ক্যালকুলেটরে যদি বসাই, তাহলে অ্যানসারটা পেয়ে যাব। cos ইনভার্স মাইনাস 1/3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 109.47, বা অলমোস্ট 109.5 ডিগ্রিস। ক্যালকুলেটরে 47 আসে, আমি এটাকে প্রায় 5 লিখলাম আর কি। তো এই হচ্ছে মিথেনের কার্বন হাইড্রোজেন যে চারটা বন্ধন CH বন্ড, এই চারটা CH বন্ডের মধ্যবর্তী কোণ, যে কোণটার সাথে যে কোণটার আসলে এই একই কোণ থাকে, 109.5 ডিগ্রি। তো এটা ছিল হচ্ছে ডট প্রোডাক্ট যে আমরা করি a ডট b ইকুয়ালস ab cos θ, সেটার একটা অ্যাপ্লিকেশন। তো এরকম করে আমরা ডট গুণনকে অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারলাম যে মিথেনের চারটা বন্ধনের মধ্যবর্তী বন্ধন কোণগুলো কত। তো এটা ছিল আমাদের এই প্রবলেমটা। তো আশা করি আমার সাথে সাথে আরো অনেকেই বের করে ফেলেছে এই জিনিসটা। তো এটা ছিল আমাদের তৃতীয় প্রবলেম, এটা ছিল ডট গুণন সংক্রান্ত। তো এরপরে আমরা এটা মুছে দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমটা এটাও আসলে ডট ক্রস এগুলো নিয়েই। তো আমি আগে একটু বলে নেই প্রবলেমটা। প্রবলেমটাতে হচ্ছে দুটো ভেক্টর দেওয়া, অ্যাকচুয়ালি তিনটা ভেক্টর দেওয়া, ভেক্টরগুলো আমি আগে এখানে লিখি। প্রথমে দেওয়া ভেক্টর a হচ্ছে I প্লাস 2j মাইনাস 3k। তো এটা হচ্ছে আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস, I প্লাস 2j মাইনাস 3k। b ভেক্টর দেওয়া I মাইনাস হাফ j, I মাইনাস হাফ j প্লাস k। এই হচ্ছে b ভেক্টর। আর এরপরে c ভেক্টরটা দেওয়া, c ভেক্টর দেওয়া হচ্ছে 2i প্লাস 3/2j মাইনাস 2k। এই তিনটা ভেক্টর দেওয়া। তো প্রথম প্রশ্নটা হচ্ছে a এবং b উভয়ের উপরে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে a আর b এই দুইটার উভয়ের উপরে যদি আমরা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে চাই, তার উপায় হচ্ছে a আর b কে ক্রস করা। তাহলে আমরা প্রথমে a আর b এই দুইটা ভেক্টরকে ক্রস করব। ক্রস করলে আসলে আরেকটা ভেক্টর পাওয়া যায়, যে ভেক্টরটা a b যে সমতলে তার উপরে লম্ব। যেমন এটা যদি আমাদের a ভেক্টর হয় আর এটা যদি আমাদের b ভেক্টর হয়, তাহলে a ক্রস b, আমার ডান হাত আমি a থেকে b এর দিকে ঘোরাবো, বুড়ো আঙ্গুল এই ক্যামেরার দিকে আসে, তাহলে এটা হচ্ছে a ক্রস b এর দিক, অর্থাৎ বোর্ডের উপরে লম্বভাবে ক্যামেরার দিকে। আর যদি আমি b ক্রস a করতাম, তখন হচ্ছে বোর্ডের উপরে লম্বভাবে ক্যামেরার ভিতরের দিকে চলে যেত, এটা হচ্ছে b ক্রস a এর দিক। তাহলে আমরা এখন এই a ক্রস b এটা কত সেটা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এটা করার জন্য খুব ইজি, আমরা হচ্ছে এই নির্ণায়কটার সাহায্যে করব i j k, এবং a এর যে সহগগুলো সেটা হচ্ছে 1 2 3, b এর সহগগুলো 1 হাফ 1। তাহলে এটা করলে কত আসে সেটা আমি একটু লিখে ফেলি ঝটপট, এটা আমি আগেই করে রেখেছি। আসে হাফ i মাইনাস 4j মাইনাস 5/2k।
কে। তোমরা এসে জানো যে নির্ণয়টা কিভাবে করতে হয়, সেটা করলে এই রেজাল্টটা আসে। তো এই যে রেজাল্টটা আসলো এটাও হচ্ছে একটা ভেক্টর। এই a ক্রস b ভেক্টরটা a আর b উভয়ের উপরে লম্ব। এখন আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা ছিল a আর b উভয়ের উপরে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয়ের উপায় হচ্ছে ওই ভেক্টরটাকে তার নিজের মান দিয়ে ভাগ করতে হবে। যদি ভেক্টরটাকে তার নিজের মান দিয়ে আমরা ভাগ করে ফেলি তাহলেই পেয়ে যাব একক ভেক্টরটা। তাহলে একক ভেক্টরটা কত হবে? সেই একক ভেক্টরটা হবে, আমি এখানে লিখে ফেলি, এটা আমি যা আছে তাই লিখলাম, হাফ আই মাইনাস 4j মাইনাস 5/2k ডিভাইডেড বাই রুট ওভার হাফ স্কয়ার 4 স্কয়ার 5/2 স্কয়ার। হিসাব করলে যা আসে তাই। তো এটাই হচ্ছে এই a এবং b এই দুই ভেক্টরের উপরে বা উভয়ের উপরে লম্ব একক ভেক্টর। তাহলে এটা নির্ণয় করা সোজা ছিল, কারণ শুধু ক্রস গুণন করলেই চলে। এরপরে খেয়াল করে দেখো আরেকটা ভেক্টর দেওয়া c। এইবার প্রশ্ন করা হচ্ছে যে a b এবং c এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা। a b এবং c তিনটা ভেক্টর সমতলীয় কিনা। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে ফেলি। নরমালি a b c তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে, এই তিনটা ভেক্টর দিয়ে যদি একটা সামান্তরিক ঘনবস্তু কল্পনা করা যায় প্যারালেলোপিপেড, তাহলে সামান্তরিক ঘনবস্তু কেমন আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে অনেকটা এই যে এরকম, এই যে এরকম। তাহলে এটা হচ্ছে সামান্তরিক ঘনবস্তু। তার একটা বাহুকে যদি আমি ধরি a, একটা বাহুকে যদি ধরি আমি b এবং তৃতীয় সংলগ্ন বাহুকে যদি আমি ধরি c, তাহলে এই তিনটা ভেক্টর যদি এই সামান্তরিক ঘনবস্তুর তিনটা সংলগ্ন বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এই সামান্তরিক ঘনবস্তুর যে আয়তন সেটা বের করার জন্য আমরা যে কোনো দুইটাকে ক্রস করে আরেকটার সাথে ডট করব। যে কোনো দুইটা ক্রস করলে কি পাবো? আরেকটা ভেক্টর পাবো। তার সাথে তৃতীয়টাকে ডট করলে কি পাবো? একটা মান পাবো, কারণ ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট, শুধু একটা মান পাওয়া যায়। তাহলে যে কোনো দুইটাকে ক্রস করে তৃতীয়টার সাথে কি করতে হবে? ডট করতে হবে। তারপরে আমি a ক্রস b করে তার সাথে ডট c করতে পারি, আবার আমি b ক্রস c করে তার সাথে a কে ডট করতে পারি। এভাবে যে কোনো ভাবে করলেই হবে। তো সেটা করলে আসলে যেটা আসে, শর্টকাট নিয়ম যেটা, সেটা হচ্ছে এই ভেক্টরগুলোর যে সহগগুলো, এই সহগগুলো নিয়ে নির্ণায়ক ফর্ম করতে হয়। সেই নির্ণায়কের যা রেজাল্ট আসে সেটাই হচ্ছে আয়তন। তাহলে এখন আমাদের যে ভেক্টরগুলো দেওয়া সেটা দিয়ে যদি আমরা এই কাজ করি a b c এর বেলায়, তাহলে 1 2 -3 1 -half 1 2 3/2 -2 এটা আসে। তাহলে এই নির্ণায়কটা যদি আমি বের করতে পারি তাহলে এই সামান্তরিক ঘনবস্তুর আয়তন বের হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে তো বলা হয়েছিল যে এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা টেস্ট করার জন্য, তাহলে আমি আয়তন কেন বের করছি? অ্যানসারটা হচ্ছে এই বক্সটাকে যদি আমি চাপ দিয়ে চ্যাপ্টা বানিয়ে দেই, একদম সমান বানিয়ে দেই, অর্থাৎ তিনটা বাহু একই সমতলে নিয়ে আসি, তাহলে এর কোনো আয়তন থাকবে না। একটা বক্সকে আমরা চাপ দিয়ে চ্যাপ্টা করে দিলাম। যদি একদম ফ্ল্যাট করে ফেলতে পারি, সমতল করে ফেলতে পারি, তাহলে কিন্তু এর কোনো আয়তন থাকে না, জিরো আয়তন হয়ে যায়। কাজেই এই নির্ণায়ক বের করে যদি আমি দেখি যে জিরো আসে, তাহলে আমি বুঝবো যে আয়তনটা শূন্য। আর আয়তন শূন্য মানে কি? এই তিনটা ভেক্টর a b c আসলে সমতলীয় ছিল। তাহলে এখন যেটা করা যায় সেটা হচ্ছে এই নির্ণায়কটা বের করা যায়। নির্ণায়কটা বের করলে আসলে জিরোই আসবে। আমরা চাইলে স্টেপ বাই স্টেপ করে এটা বের করতে পারতাম, কিন্তু এখানে একটা জিনিস দেখাই যাচ্ছে যে উপরের দুইটা যে সারি সেটা যোগ করলে নিচের সারিটা হয়ে যায়। তাহলে উপরের দুইটা সারি যোগ করে যদি নিচের সারিটা পাওয়া যায়, এই নির্ণায়কের রেজাল্ট তো জিরো আসবেই। তাহলে এই নির্ণায়কের রেজাল্টটা হচ্ছে জিরো। তাহলে জিরো আসা মানে এই সামান্তরিক ঘনবস্তুর আয়তনটা শূন্য। আর আয়তন শূন্য মানে এই a b c তিনটা ভেক্টর সমতলীয়। যদি এটা শূন্য ছাড়া অন্য কোনো কিছু আসতো, তখন আমি বলতাম যে না, এরা সমতলীয় না। তাহলে এটা ছিল একটা প্রবলেম। আরেকটা সিমিলার প্রবলেম করা যায়, সেটা হচ্ছে যে যদি আমাকে জিজ্ঞেস করে যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা, তখন আমি কিভাবে টেস্ট করব? তখন ওই দুইটা ভেক্টরের যে সহগগুলো তাদের অনুপাত নিব আমি। যদি অনুপাত x y z তিনটা অক্ষেই সমান সমান আসে, তখন আমি বলবো যে হ্যাঁ, এরা সমতলীয়, সমান্তরাল।
কিরকম? ধরা যাক a হচ্ছে একটা ভেক্টর টুয়াইস i মাইনাস জে প্লাস কে, b হচ্ছে আরেকটা ভেক্টর i মাইনাস জে প্লাস কে। তাহলে এরা সমান্তরাল কিনা আমি চেক করতে চাই। তো শেষ থেকে আসি, 1:1 যা অনুপাত, -1:-1 তাই অনুপাত সেম, কিন্তু 2:1 এই দুটো অনুপাতের সাথে মিলল না, তাহলে এরা সমান্তরাল না। আবার যদি এমন হতো যে এখানে আমি লিখলাম 4i - 2j + 2k, তাহলে এখন সমান্তরাল কি না? অ্যানসারটা হচ্ছে এখানে 2:4 মানে কি হাফ, এখানেও -1 আর -2 অনুপাত করলে হাফ, 1 আর 2 অনুপাত করলে হাফ, তাহলে সবগুলো অনুপাত কিন্তু এখানে সেম আসলো। তাহলে সবগুলো অনুপাত যদি সেম আসে তাহলে এরা সমান্তরাল। এরকম করে এখান থেকে প্রশ্ন দিতে পারে যে এখানে যদি আমি বলে দেই +3n, তাহলে প্রশ্ন করতে পারে n এর মান কত হলে সমান্তরাল হবে। তখন আমি দেখব বাকি অনুপাতগুলো আগে সমান কিনা। এই পাশের অনুপাতটা দেখতে পাচ্ছি হাফ, এই অনুপাতটাও দেখতে পাচ্ছি হাফ, তাহলে এই অনুপাতটা হাফ হলে সমান্তরাল হবে। তাহলে আমি এই অনুপাতটা কি আগে দেখি, -1/3n, এটাকে হাফ হতে হবে। তাহলে এখান থেকে n এর মান বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 3n কে ওই পাশে নিয়ে যাব, তাহলে -2 পাবো। 3n ইকুয়ালস এদিকে -2, তার মানে এখান থেকে আমি জেনে যাচ্ছি n ইকুয়ালস -2/3। ব্যাস, তাহলে যদি n এর মান -2/3 হয় তাহলে এই দুটো ভেক্টর সমান্তরাল হবে। এখান থেকে আরো একটা জিনিস চাইলে বলতে পারে, সেটা হচ্ছে লাস্টের যে অনুপাতটা সেটা আমি একটু চেঞ্জ করে দিলাম, এটাকে 3 বানিয়ে দিলাম। এইবার প্রশ্ন করলাম n এর মান কত হলে a এবং b ভেক্টর সমান্তরাল হবে। তো তিনটা অনুপাত যদি সমান না হয় তখন কিন্তু সমান্তরাল হয় না। কাজেই এখানে আমি অনুপাত দেখতে পাচ্ছি হাফ, কিন্তু এখানে কিন্তু অনুপাত 1/3। তাহলে মাঝের অনুপাতটা যাই হোক না কেন আমি কিন্তু এই দুটোকে আর সমান করার সুযোগ পাচ্ছি না। যদি এই দুটো সমান না হয় তাহলে কোনোভাবেই সমান্তরাল হচ্ছে না। তাই আমরা বলবো n এর এমন কোনো মান আমরা বের করতে পারবো না যার কারণে a এবং b এই দুটো ভেক্টর সমান্তরাল হবে। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো যে দুটো ভেক্টর কিভাবে সমান্তরাল হয় সেটা কিভাবে চেক করা যায়। তাহলে এটা ছিল ডট ক্রস সংক্রান্ত আরো দুটো প্রবলেম। তো এরপরে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, সেটা হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই সংক্রান্ত। তো আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যেটা, তার সাহায্যে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স বের করতে পারি। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাহায্যে আমরা গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স কিভাবে বের করব সেটাই একটু এখানে দেখাই। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল্টা ডেল্টা x i, y এর জন্য j, z এর জন্য k। তাহলে এর সাহায্যে আমরা কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এগুলো বের করতে পারি। তো এখন ধরা যাক আমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো গ্রেডিয়েন্টের জন্য দরকার হয় একটা স্কেলার ফিল্ড। তাহলে ধরা যাক একটা স্কেলার ফিল্ড আমি দিয়ে দিলাম u আমি দিয়ে দিলাম x y স্কয়ার z কিউব, এই হচ্ছে আমাদের স্কেলার ফিল্ড। তাহলে এখানে কোনো i j k নাই, দেখেই বুঝতে পারছো যে এটাতে কোনো দিক নাই, এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। এর মানে হচ্ছে এটা দিয়ে যে কোনো প্যারামিটার বুঝাতে পারে, যে কোনো একটা ফিজিক্যাল প্যারামিটার। ধরা যাক একটা রুমের বিভিন্ন পয়েন্টে কতটুকু এয়ার প্রেসার সেটা আমরা বুঝাচ্ছি। প্রেসার যেহেতু স্কেলার, তাই আমরা এয়ার প্রেসারটাকে এরকম একটা স্কেলার রাশি দিয়ে প্রকাশ করলাম। তাহলে যে কোনো বিন্দুতে এয়ার প্রেসারটা কত সেটা বোঝার জন্য ওই বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যদি আমরা এখানে বসাই, ওই রুমের ওই বিন্দুতে এয়ার প্রেসার কত সেটা আমরা জেনে যাব। ধরা যাক এটা হচ্ছে সেই প্রেসার ফিল্ড। তো এখন গ্রেডিয়েন্ট বের করতে হবে এটা। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করব? আমরা লিখব গ্রেডিয়েন্ট অফ u ইকুয়ালস ন্যাবলা u। তাহলে কত আসে দেখি। তাহলে আমাকে লিখতে হবে এই x এর সাপেক্ষে আমরা এই x y স্কয়ার z কিউব এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তারপর আবার y এর সাপেক্ষে টি না ডেল্টা হবে, y এর সাপেক্ষে এই x y স্কয়ার z কিউব এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। শেষে z এর সাপেক্ষে x y স্কয়ার z কিউব কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে যখন x এর সাপেক্ষে করব
x কে আমরা চলক ধরবো আর বাকিদেরকে ধ্রুবক ধরবো। তাই যদি ধরি তাহলে x এর সাপেক্ষে x y স্কয়ার z কিউব, এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু y স্কয়ার z কিউব আসে, আর এখানে i ছিল i থেকে যাবে। তারপর y এর সাপেক্ষে যদি আমি করি তাহলে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস y হয়। x আর z যেহেতু ধ্রুবক তাই তারা তাদের মতো থেকে যাবে, তাহলে টুয়াইস x y z কিউব, j ছিল j থেকে যাবে। তারপর লাস্ট অফ অল আমরা z এর সাপেক্ষে যদি করি তাহলে শুধু z কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3z স্কয়ার আসে, তাহলে 3x y স্কয়ার z স্কয়ার, আর k ছিল k থেকে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ u। তাহলে দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট অফ u কিন্তু একটা ভেক্টর রাশি আসলো। এর কারণ হচ্ছে গ্রেডিয়েন্টটা আসলে কি মিন করে। গ্রেডিয়েন্টটা মিন করে এই যে আমরা একটা স্কেলার ফিল্ড নিলাম, এই ফিল্ডের যে কোনো পয়েন্টে যদি আমি যাই ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ কোন দিকে সেটাই হচ্ছে এই ভেক্টরটা নির্দেশ করে। যেমন আমি কোন একটা পয়েন্টে গিয়ে যদি ওই রুমে দাঁড়াই, ওই রুমের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে চাপের পরিবর্তন হবে। কোন দিকে আমি মুভ করলে চাপের পরিবর্তনটা সবচেয়ে বেশি হবে সেটাই হচ্ছে এই ভেক্টরটা দিয়ে মিন করে। তাহলে এখানে যেহেতু xyz থাকে তাহলে এই xyz এর জায়গায় আমি কি ওই পয়েন্টের কোঅর্ডিনেট বসাতে পারি। আমি যে পয়েন্টটাতে সেই পয়েন্টের কোঅর্ডিনেটের মান বা স্থানাঙ্কগুলোর মান আমরা এখানে বসাতে পারি। তাহলে একটা পয়েন্টের জন্য এই এক একটা গ্রেডিয়েন্ট ভেক্টর আমরা পেয়ে যাব। তাহলে ধরা যাক আমাকে যদি জিজ্ঞেস করে যে ওই রুমে 1 1 1 এই পয়েন্টে গ্রেডিয়েন্ট কত, তাহলে এই যে আমরা গ্রেডিয়েন্ট ভেক্টরটা পাচ্ছি সেখানে xyz এর জায়গায় 1 1 1 বসিয়ে দিব। তাহলে গ্রেডিয়েন্ট অফ u at 1 1 1 এটা কত আসবে। তাহলে এখানে 1 বসালে শুধু i, এখানে সবগুলো যদি 1 বসাই তাহলে হচ্ছে টুয়াইস j, এখানে সবগুলো 1 বসালে থ্রাইস k। তাহলে এই যে একটা ভেক্টর পাচ্ছি আমরা, এর মিনিং হচ্ছে আমরা যদি সেই 1 1 1 পয়েন্টে গিয়ে দাঁড়াই সেখান থেকে এই i প্লাস 2j প্লাস 3k এই ভেক্টর বরাবর যদি যাওয়া শুরু করি তাহলে চাপের পরিবর্তনটা সবচেয়ে বেশি লক্ষ্য করব। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা যায় একটা স্কেলার ফিল্ডের, কিন্তু ওই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্টটা কিন্তু একটা ভেক্টর। তাহলে গ্রেডিয়েন্ট বের করা যায় স্কেলার ফিল্ডের, বাট সেই গ্রেডিয়েন্টটা হয় একটা ভেক্টর। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্যই আমরা একটা করে গ্রেডিয়েন্ট ভেক্টর বের করতে পারি। তাহলে গ্রেডিয়েন্ট ভেক্টর বের করার জন্য শুধুমাত্র এই ন্যাবলা দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। তো এটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট সংক্রান্ত একটা প্রবলেম। তো এরপর আমরা ডাইভারজেন্স নিয়েও কথা বলতে পারি। তো ডাইভারজেন্সটা আগে একটু এমনিতে বলে নেই। ধরা যাক এটা হচ্ছে একটা চার্জ, পজিটিভ চার্জ। তাহলে এখান থেকে আমরা বল রেখা এরকম করে বের হয়ে আসতে দেখি, তাহলে আমরা বলি যে এখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এরকম ছড়িয়ে যাওয়া এটাই হচ্ছে ডাইভারজেন্স। তো যত বেশি ছড়িয়ে যাবে আমরা বলবো যে ফিল্ডটা তত বেশি ডাইভারজেন্ট ওই পয়েন্ট থেকে। তো এখন আমরা হচ্ছে এরকম ছড়িয়ে যাচ্ছে কিনা বা এক জায়গায় জড়ো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আসলে ডাইভারজেন্সটা যেহেতু ব্যবহার করি, তাই কোন এক জায়গায় যদি ফিল্ডটা ছড়িয়ে যায় তখন সেখানে ডাইভারজেন্সটা পজিটিভ আসে, আর যদি না ছড়িয়ে গিয়ে জড়ো হওয়া শুরু করে তখন ডাইভারজেন্সটা নেগেটিভ আসে। নেগেটিভ ডাইভারজেন্স বা কনভার্জেন্স বলে আর কি। আর যদি না ছড়ায় তাহলে জিরো ডাইভারজেন্স। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরা যাক এখানে বাতাস প্রবাহিত হচ্ছে, এখানে আমরা ছোট্ট একটা বক্স কল্পনা করলাম। এই বক্সে যতটুকু বাতাস ঢুকে তার চেয়ে যদি বেশি বাতাস বের হয়ে যায় তখন বলবো এই বক্স থেকে বাতাস ছড়িয়ে যাচ্ছে, তাহলে ডাইভারজেন্স পজিটিভ। তার মানে আস্তে আস্তে এখানে বাতাসের পরিমাণ কমে যাবে এরকম। তো এখন আমরা একটা ভেক্টর ফিল্ড নেই, নিয়ে তার ডাইভারজেন্স বের করার চেষ্টা করি। ধরা যাক একটা ভেক্টর ফিল্ড নিলাম u, যেহেতু ভেক্টর ফিল্ড এখানে দিক থাকবে x y i y z j zx k। তাহলে এর আমরা ডাইভারজেন্স বের করতে চাই। তাহলে ডাইভারজেন্স অফ u সেটা কত আসবে। তাহলে ডাইভারজেন্স অফ u আসবে হচ্ছে আমরা জাস্ট কি করে দিব, ডট করে দিব। তাহলে ন্যাবলার সাথে u কে আমরা ডট করে দিব। যদি ডট করে দেই এই ন্যাবলার ভিতরে কম্পোনেন্ট কি কি ছিল, ডেল্টা ডেল্টা x i ডেল্টা ডেল্টা y j z এর জন্য k।
তাহলে এরকম ছিল। তাহলে ডট করার নিয়ম হচ্ছে শুধুমাত্র i j k এর যে সহগগুলো সেগুলোকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই xy কে আমরা ডিফারেন্সিয়েট করব শুধুমাত্র x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে xy কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় y। আবার y দিয়ে করব হচ্ছে yz কে, তাহলে y দিয়ে yz কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে পাবো z, z দিয়ে zx কে করলে পাবো শুধুমাত্র x। তাহলে আমরা ডাইভারজেন্স পেয়ে যাচ্ছি x প্লাস y প্লাস z। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো দিক নেই, i j কে সব কিন্তু চলে গেল। তার মানে ডাইভারজেন্স বের করা যায় ভেক্টর ফিল্ডের, কিন্তু ডাইভারজেন্স নিজে একটা স্কেলার রাশি। তাহলে এই ডাইভারজেন্সটার ভ্যালু যা আসবে সেটা দেখে আমরা বুঝতে পারবো ওই পয়েন্টে ফিল্ডটা কি ছড়িয়ে যাচ্ছে নাকি এক জায়গায় এসে জড়ো হওয়ার চেষ্টা করে। তো এটা আমরা বুঝতে পারবো আর কি। তো এবার আমরা যদি এখানে বিভিন্ন কোঅর্ডিনেট বসাই তাহলে কোঅর্ডিনেট অনুযায়ী আমরা হচ্ছে পেয়ে যাব যে যে ভেক্টর ফিল্ডটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই ভেক্টর ফিল্ডটা ওই পয়েন্টে ডাইভারজেন্ট নাকি কনভার্জেন্ট। ধরা যাক আমরা যদি 1 1 1 পয়েন্টের কথা বলি তাহলে ডাইভারজেন্স অফ ইউ এট 1 1 1, তাহলে এখানে 1 1 1 বসালে আমরা পাবো 3 পজিটিভ, তার মানে হচ্ছে ওখানে আসলেই ছড়িয়ে যাচ্ছে। আবার যদি -1 0 1 এই পয়েন্টে যাই তাহলে -1 0 1 এই পয়েন্টে যদি যাই যোগ করলে কি পেয়ে যাব 0, তার মানে সেখানে ফিল্ডটা ছড়িয়েও যাচ্ছে না বা এক জায়গায় জড়ো হচ্ছে না এরকম। আর যদি নেগেটিভ পাই তার মানে ওখানে এসে জড়ো হচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স বা কনভার্জেন্স। তাহলে এটা ছিল হচ্ছে ডাইভারজেন্স সংক্রান্ত। তো এগুলো গেল হচ্ছে ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট সংক্রান্ত প্রবলেম। এছাড়া আরো কিছু প্রবলেম আসে, আমি কিছু পরীক্ষায় আসা প্রবলেম নিয়ে আলোচনা করি। যেমন ধরা যাক এরকম একটা প্রশ্ন, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম দেওয়া আছে। ধরা যাক এটা হচ্ছে আমাদের নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো বলা হলো যে একজন ব্যক্তি এখান থেকে রওনা দিয়ে 2 ধাপে সরণ ঘটায়, একবার একদিকে একটা সরণ ঘটে তারপর আবার আরেকদিকে আরেকটা সরণ ঘটে। তার ফলাফল স্বরূপ দেখা যায় যখন 2 ধাপে সরণ ঘটানো শেষ তখন সে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে 150 মিটার গিয়ে উপস্থিত হয়। তাহলে এটা হচ্ছে তার ফাইনাল সরণ। তার মানে সে 2 ধাপে যে সরণ ঘটালো, 2 ধাপে সরণ ঘটানোর পরে সে এই জায়গায় এসে উপস্থিত হয়। এইবারে বলা সে যে 2 ধাপে সরণ ঘটাচ্ছে স্টেপ 1 সেটা কি ছিল, সে পূর্ব দিকের সাথে 25 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে যায়। তাহলে পূর্ব দিকের সাথে 25 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে মানে হচ্ছে নিচের দিকে। তাহলে এটা যদি 45 হয় আমরা তার চেয়ে একটু কম একটা কোণ ধরি, এই যে এতটুকু, এই তাহলে এটা হচ্ছে পূর্ব দিকের সাথে 25 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। আমি ভেক্টর দুটোকে আরেকটু বড় করে আঁকি যাতে স্পষ্ট করে দেখা যায়। এটা হচ্ছে সেই 150 মিটার আর এটা হচ্ছে ধরা যাক 100 মিটার। এই তাহলে এটা হচ্ছে পূর্ব দিকের সাথে 25 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। এটা হচ্ছে তার প্রথম স্টেপের সরণ, স্টেপ 1। এটা হচ্ছে 100 মিটার। বের করতে বলা হচ্ছে যে দ্বিতীয় ধাপে তাহলে সে কতটুকু যায়, স্টেপ 2। এটা কোন দিকে কতটুকু ছিল সেটা বের করতে হবে। তো আমরা তো জানি যে ফাইনালি সে এখানে যায়, তার মানে এখানে এসে পৌঁছাতে হবে। তাহলে একবার সে এখানে গেল তারপর নিশ্চয়ই তাকে এইভাবে যেতে হবে। তো এই ভেক্টরটা আমাকে বের করতে হবে। তাহলে এই ভেক্টরটার যদি আমরা নাম দেই a আর এই ভেক্টরটার নাম যদি আমরা দেই b, তাহলে সে প্রথমে a বরাবর যায় তারপরে b বরাবর যায়, ফলে লাস্টে এখানে এসে পৌঁছায়। তাহলে a প্লাস b এই দুইটা ভেক্টর মিলে এই ফাইনাল লব্ধি ভেক্টরটা হয়, সেটা হচ্ছে r। তাহলে a প্লাস b ইকুয়ালস r। আমাকে বের করতে হবে b। তাহলে b বের করার উপায় কি, b কে আমরা এক পাশে নিয়ে যাই। তাহলে b কে এক পাশে রাখলে a কে ওই পাশে নিয়ে যাওয়া যায়। তার মানে b ইকুয়ালস r মাইনাস a। তাহলে r এর থেকে a কে বিয়োগ করলে আমরা পেয়ে যাব b। তাহলে এই ছবিটা আমি মুছে আর একটু ক্লিয়ার করে শুধু r আর a আঁকি, তাহলেই আমরা সেখান থেকে b পেয়ে যাব। তাহলে আমাদের যেটা করতে হবে r থেকে a বিয়োগ করতে হবে। এই বিয়োগটা আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আমরা এখন দেখব।
তাহলে এখানে আমি একটু সাইডে এঁকে নিলাম। এই ছিল আমাদের আর 45 ডিগ্রি কোণে 150 বা 150, আর এখানে ছিল আমাদের এ, তার ভ্যালু হচ্ছে 100, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ, এ ভেক্টর আর ভেক্টর। আর ভেক্টর থেকে আমরা এ ভেক্টর কিভাবে বিয়োগ করতে পারি? যেটা করা যাবে সেটা হচ্ছে এ এর বিপরীত ভেক্টর আমরা যোগ করে ফেলব। এ এর বিপরীত ভেক্টর যোগ করে ফেলব, তাহলে কিন্তু আর থেকে এ বিয়োগ করা হয়ে যাবে। তাহলে এ এর বিপরীত ভেক্টর আমরা কোন দিকে আঁকবো? এটা যদি আর হয়, এই এ এর অপোজিট ডিরেকশনে আমরা এ এর সমান করে আঁকবো, ব্যাস, তাহলে হচ্ছে এ ভেক্টর পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের আর ভেক্টর, আর এই ভেক্টরটার আমরা এখন নতুন একটা নাম দিতে পারি এ প্রাইম। তাহলে এখানে লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমি একটু বড় করে লিখি এ প্রাইম। তাহলে এই হচ্ছে এ এর বিপরীত ভেক্টর। আর আর এ প্রাইম যোগ করলেই আমরা পেয়ে যাব আমাদের বি ভেক্টর। তো যোগ করার জন্য আমরা সামান্তরিক সূত্র সরাসরি ব্যবহার করতে পারি। তার আগে একটু এর মাঝখানের অ্যাঙ্গেলটা দেখে নেই। এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল 45, আর এটা ছিল 25, এটা 25 আর টোটালটা ছিল 45। তাহলে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা এটাও হবে 25। তাহলে 45 থেকে 25 গেলে বাকি থাকে 20। তার মানে এই এ এবং আর এদের মধ্যবর্তী কোণ 20। তাহলে এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো বি এর মান কত ছিল। তাহলে বি এর মান কত ছিল সেটা আমরা এখানে সামান্তরিক সূত্রের যে লব্ধির ফর্মুলা সেটা দিয়ে লিখে ফেলতে পারি। রুট ওভার 100 স্কয়ার প্লাস 150 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 150 ইন্টু cos 20, cos 20, ব্যাস, তাহলে আমরা পেয়ে যাব অ্যানসারটা কত। তাহলে আমরা অ্যানসারটা বের করে ফেলি। রুট ওভার 100 স্কয়ার প্লাস 150 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 150 ইন্টু cos 20। তাহলে অ্যানসারটা আসে হচ্ছে 246.35, 246.35। এই হচ্ছে বি এর মান। এবার বি এর দিক যদি আমরা বের করতে চাই, যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা দিকটা বের করে ফেলতে পারি। তাহলে ধরা যাক আমরা আর ভেক্টরের সাথে দিকটা বের করতে চাই। সেই আর ভেক্টরের সাথে বি এর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা লিখব tan থিটা ইকুয়ালস, আর ভেক্টরের মান হচ্ছে 150, তাহলে উপরে হবে 100 sin 20, নিচে হবে 150 প্লাস 100 cos 20। তাহলে এই অংশটার ভ্যালু আমরা আগে বের করে ফেলি, তারপর আমরা tan ইনভার্স করে দিব। তাহলে 100 sin 20 ডিভাইডেড বাই 150 প্লাস 100 cos 20, এই ভ্যালুটা আসে হচ্ছে 0.14। তাহলে আমরা এখন tan ইনভার্স 0.14 করে দিব। করে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 8 ডিগ্রিজ। তাহলে থিটা আসলো 8 ডিগ্রিজ। তার মানে ফাইনাল রেজাল্ট যেটা, তার মানে এই যে বি ভেক্টরটা আমরা পাচ্ছি, এই বি ভেক্টরের সাথে আর ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 8 ডিগ্রি, এবং এই বি ভেক্টরের মান হচ্ছে 246.35 মিটার। ব্যাস, এটাই হচ্ছে সেকেন্ড স্টেপে তার কতটুকু সরণ হয়েছিল সেটা। তাহলে এরকম করে আমরা যে কোনো ধরনের আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা সমাধান করে ফেলতে পারি। শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যার সাপেক্ষে আমাদেরকে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগটাকেই আসলে বিয়োগ করতে হয়। তো এবার ফাইনালি আরেকটা প্রবলেম নিয়ে একটু চিন্তা ভাবনা করি। সেটা হচ্ছে যখন অনেক বেশি স্পিডে কেউ মুভ করে, তখন আমরা সচরাচর দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটতে দেখি তার থেকে একটু ডিফারেন্ট ভাবে ঘটনাগুলো ঘটে। যেমন ধরা যাক আমরা যদি বলি যে একটা বুলেট সামনের দিকে যাচ্ছে, এই বুলেটটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বা আরেকটু বেশি হতে পারে, বুলেট যদি বুলেট যেহেতু এত আস্তে যায় না, ধরলাম 100 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা বুলেটের বেগ সামনের দিকে যাচ্ছে। আর উল্টা দিক থেকে ধরা যাক আরেকটা বুলেট ছুটে আসছে, সেটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। এখন যদি বলা হয় যে প্রথম বুলেটটার সাপেক্ষে দ্বিতীয় বুলেটটার বেগ কত, তাহলে আমরা কিভাবে বের করব? তো এখন যেহেতু দুইজন দুই দিকে যাচ্ছে বিপরীত দিকে, তাই আমরা যে কোনো একটা দিককে পজিটিভ সেট করে নিব। কাজেই এটা যদি +100 হয়, এটা যেহেতু বিপরীত দিকে আসছে, এটা হবে
মাইনাস 150। এখন আমার কথা হচ্ছে প্রথম বুলেটের সাপেক্ষে দ্বিতীয় বুলেটের বেগ কত। তাহলে এটা হচ্ছে ফার্স্ট বুলেট, এটা হচ্ছে সেকেন্ড বুলেট। তাহলে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা, যার সাপেক্ষে তাকেই বিয়োগ করতে হয়। তাহলে দ্বিতীয়টার বেগ ছিল মাইনাস 150 আর প্রথমটা ছিল প্লাস 100, এটাকে বিয়োগ করব মাইনাস 100, তাহলে মাইনাস 250 মিটার পার সেকেন্ড আসে। মাইনাস দিয়ে ফাইনাল রেজাল্টে যে মাইনাস আসলো তার মানে হচ্ছে এই বুলেটটা যেদিকে যাচ্ছে এই দিকটা হচ্ছে সেদিকে, এই মাইনাসের সিগনিফিকেন্স হচ্ছে এটা। তার মানে প্রথম বুলেট দ্বিতীয়টাকে 250 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতে দেখবে। কিন্তু এই সেম জিনিসটাই কাজ করবে না যদি এরা অনেক বেশি স্পিডে মুভ করে। যেমন ধরা যাক আমরা বললাম যে এই দুইটা হচ্ছে দুইটা ইলেকট্রন, এটা হচ্ছে একটা ইলেকট্রন আর এটাও হচ্ছে একটা ইলেকট্রন। এটা এদিকে এগিয়ে আসে ধরা যাক 0.7 সি বেগে, তাহলে এদিকে যেহেতু আসে মাইনাস দিব। আর এটা সামনের দিকে যাচ্ছে আমরা ধরে নিলাম 0.8 সি বেগে, যেহেতু এদিকে যাচ্ছে তাই প্লাস দিব। তাহলে নরমালি যদি আমরা হিসাব করতাম তাহলে কি মনে হতো, তাহলে মনে হতো মাইনাস 0.7 মাইনাস 0.8 মাইনাস 1.5 সি, এরকম মনে হতো। কিন্তু ইলেকট্রন আলোর চেয়ে বেশি বেগে আসলে চলতে পারে না। সি হচ্ছে আলোর বেগ, সি এর মান হচ্ছে শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রন এর চেয়ে বেশি বেগে কখনোই আসলে চলতে পারবে না। তাহলে এই মাইনাস 1.5 সি অ্যান্সারটা আসলে ঠিক না। তাহলে সঠিক উত্তরটা আসলে কি? ধরা যাক এটা হচ্ছে আমাদের v1 আর এটা হচ্ছে v2, তাহলে আসলে অ্যান্সারটা পাওয়া যাবে এইভাবে, v1 v2 ডিভাইডেড বাই 1 v1 v2 c², এখান থেকে পাওয়া যাবে। তাহলে এটা যদি আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে দেখা যাক কত আসে। উপরে যে 1.5 আসে সেটা আমরা জানি, তাহলে নিচে আমি হিসাবটা করে ফেলি। .961 আসে, 0.9615 সি। তাহলে এইটা হচ্ছে আসলে কারেক্ট ফর্মুলা, v1 v2 ডিভাইডেড বাই 1 v1 v2 c²। আপেক্ষিকতার চ্যাপ্টারে এটা নিয়ে হচ্ছে আরো বিশদ আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে যে কেন আসলে এরকমটা হয়। কারণ যত একটা বস্তুর স্পিড বাড়তে থাকে তত আসলে আমরা আপেক্ষিকতার ইফেক্টগুলো টের পাওয়া শুরু করি। অল্প স্পিডে এটা আসলে কোনো কাজেই আসে না। যেমন আমরা একটু আগে যে বুলেটের স্পিড নিয়ে কথা বলছিলাম 150 মিটার আর 100 মিটার, এই 100-200 মিটার মিলে যে ওই 250 মিটার হচ্ছিল, সেই 250 মিটারকে এই c² দিয়ে ভাগ করলে আসলে কিছুই থাকে না, প্রায় শূন্য হয়ে যায়। তাহলে 1 - 0 তো 1, তাই শুধু v1 - v2 করলেই আসলে আমরা তখন কারেক্ট রেজাল্ট পেয়ে যেতাম। কিন্তু বেশি বেগে চলার বেলায় তখন আমরা আপেক্ষিক বেগের এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে 0.9615 সি আসলো, এটা হচ্ছে সি এর চেয়ে একটু কম, এবং হ্যাঁ এটা কারেক্ট রেজাল্ট, কারণ ইলেকট্রন কখনোই একজন আরেকজনকে আলোর চেয়ে বেশি বেগে চলতে দেখবে না, আলোর চেয়ে একটু কম বেগেই চলতে দেখবে। তো আপেক্ষিক বেগের অঙ্কগুলো করার সময় যখন অনেক বেশি বেগে চলাফেরা করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। তো আজকে আমরা আলোচনা করলাম ভেক্টর চ্যাপ্টার থেকে যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে, বা এরকম বিভিন্ন পরীক্ষাগুলোতে এই ধরনের প্রবলেমগুলো আসে। তো এর বাইরেও আরো অনেক ধরনের প্রবলেম আসে, সেগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারবো। বাট আপাতত এইটুকু পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম ভেক্টর নিয়ে। আর আজকের লাইভ ক্লাসটা সাপোর্টে ছিল। গুড লাক। তো সবার জন্য শুভকামনা, আশা করি সবাই বাসায় নিরাপদেই আছো এবং সুস্থ আছো, ভালো আছো। তো একটু পরেই রাত 10টা 15 মিনিটে আমি আবার আসব, তখন আলোচনা করব থার্মোডাইনামিক্স নিয়ে, তাপগতিবিদ্যা নিয়ে। তো জাস্ট একটু পরেই, যেহেতু মাঝখানে একটু সময় বাকি, তো এইটুকু সময়ের মধ্যে পানি টানি খেয়ে আসতে পারো বা একটু রেস্ট নিয়ে আসতে পারো। তো একটু পরেই আমরা আবার শুরু করে দিব তাপগতিবিদ্যা নিয়ে। তো সবার সাথে দেখা হবে আবার 10টা 15 মিনিটে।